চানখারপুলে ৬ হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে বিএনপি নেতা ইশরাকের রিট। আজও বিক্ষোভে অচল নগর ভবন। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির। সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামাত। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। নতুন ষড়যন্ত্রের অভিযোগ হাসনাতের। কর্মবিরতিতে অচল এনবিআর। গাজায় হত্যায় মেতেছে ইসরায়েল। খাবারের অভাবে অর্ধশতাধিক শিশুর মৃত্যু। অপর্যাপ্ত ত্রাণে ঘটছে লুটের ঘটনা। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে চার্জ আমলে নিয়ে পলাতক ৪ জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার শুরু হলো। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৭ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ৫ আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে ৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের সময় চিফ প্রসিকিউটর তুলে ধরে বলেন, দেশজুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার মধ্যেও কোনো অনুশোচনা না করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মরিয়াছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রথমবারের মতো শহীদ আনাসের লেখা শেষ চিঠি ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আদালতে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। প্রতিবেদনে উঠে আসে, আন্দোলন দমাতে ব্যবহার করা হয় যুদ্ধ ব্যবহৃত চাইনিজ রাইফেল, এপিসি কার, র্যাবের হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন ব্যবহারের তথ্য, যা মানবতা বিরোধী অপরাধের অন্যতম উপাদান। শেখ হাসিনার নির্দেশ পালনে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতাকে গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য অভিযুক্তরাও। এ তথ্যও তুলে ধরা হয় ট্রাইব্যুনালের কাছে। শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভারসেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি। সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন সেই বিষয়গুলো তুলে এনেছি। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৪ জন পলাতক থাকলেও বাকি ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক ৪ জন সহ ৮ আসামিকে ৩ জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কী ধরনের দমনপীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পারসিকিউশনের মাধ্যমে, মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো। জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না, বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে সেই পটভূমি আমরা তুলে এনেছি। এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। এদিন আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় আদালতে হাজির করা হয় অভিযুক্ত ৭ জনকে। তাদের বিরুদ্ধেও দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম। এদিকে অনলাইনে শেখ হাসিনার বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩ জুনের মধ্যে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে রিটটি দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। সে সময় হাইকোর্ট বলেন, এর রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবনের সামনে আন্দোলন করছেন তার সমর্থকরা। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। অন্তর্বর্তী সরকার প্রধান বেশি দিন ক্ষমতায় থাকতে চান বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। আরও জানাচ্ছেন সানি মৃধা। চট্টগ্রামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে এক 12 দলীয় জোটের প্রতিবাদ সভা আয়োজিত হয়। পরস্পরকে দোষারোপ করার সময় নেই। সভায় প্রধান অতিথি বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। এছাড়া এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা বলেছেন বলেও দাবি করেন তিনি। নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে, তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। একই সাথে উপদেষ্টাদেরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। ভেঙে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। ধন্যবাদ। সানি মৃধা, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সচিবালয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারকে সহযোগিতা না করলে তাদের বিকল্প খোঁজা হবে বলেও জানান তিনি। দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় এনসিপির দিনব্যাপী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচনের আগে জনগণের কাছে যাওয়া ও বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে এনসিপির এমন আয়োজন বলে জানান দলটির নেতারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। 5 আগস্টের পর বেশ কয়েকবারই চট্টগ্রাম এসেছেন হাসনাত আবদুল্লাহ। তবে এবারের আশাটা কিছুটা ভিন্ন। জনগণের কাতারে নেমে এসে জনগণকে সম্পৃক্ত করার বিশেষ মিশনে এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। কেমন সাড়া পেয়েছেন সেটি হয়তো সময় বলে দিবে। চট্টগ্রামের দক্ষিণের উপজেলাগুলোতে পথসভার মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, সচিবালয়ে সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, জনগণের কাতারে নেমে এসে সরকারকে সহযোগিতা করুন, অন্যথায় বিকল্প খুঁজে নেওয়া হবে। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লেখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। দলের প্রথম পথসভা ও বড় আয়োজনকে ঘিরে দিনভর সরব ছিলেন দক্ষিণ চট্টগ্রামের এনসিপি কর্মীরা। মজ্জারটেক, আনোয়ারা কিংবা বাঁশখালী সবখানেই ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি জানান দেয় পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব তরুণরা। সবার দাবি নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না বৈষম্য, শোষণ, নিপীড়ন। আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ
আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সাম্য মানবাধিকারের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার। আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে। পথসভায় লিফলেট বিতরণ করেন এনসিপির নেতারা, কথা বলেন স্থানীয় নেতৃবৃন্দের সাথেও। এই বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশের সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চাই পুরো বাংলাদেশ, পুরো চট্টগ্রাম, পুরো বাঁশখালী সকলে আমাদের সাথে থাকুক, এনসিপির সাথে থাকুক। আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য কোনো পণ্যে পরিণত হবে না। সবাই সুশিক্ষার অধিকার রাখে। পকেটে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাব ভোগ করবে না। সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে। আমাদের এই বড় স্বপ্ন পূরণ করতে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে সময়ের কথা বলে আসছে তাতে সময় আছে আর 1 বছর বা তারও কম। এ সময়ে চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এমন পথসভা দারুণ কার্যকর হবে বলে মনে করছে এনসিপি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে না বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। সময় জামায়াতের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, রমজানের আগে বা পরে অবশ্যই নির্বাচন দিতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বলেও জানান তিনি। এছাড়া মানবিক করিডোরের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে নির্বাচিত সরকার আসলে আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ছাড়াও দিনব্যাপী দলীয় নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন জামায়াতের আমির। আমরা দুইজন প্রতিনিধির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বানানোর কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রতিবাদে মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। দুপুরে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে মিছিলটি সচিবালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা এ সময় এই আইনকে কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। আরও বলেন, এই আইন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হবে। এদিকে আওয়ামী লীগের দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারির দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ভালোভাবে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আমরা সত্যের জন্য, ন্যায়ের জন্য, আমাদের সৎ অধিকারের জন্য আমরা আন্দোলন করতেছি। এই আইন আমরা চাই না, কারণ আমরা অনেক ধাপ পার হয়ে সরকারি চাকরিতে ঢুকছি। একদিনের, 2 দিনের, 7 দিনের নোটিসে আমরা চাকরি থেকে বের হতে পারবো না, অসম্ভব। আর সর্বশেষ শাস্তিটা সর্বশুরুতে হতে পারে না। আমি যদি অন্যায় করি আমাকে ধরার অনেক আইন আছে। নতুন করে একটা এই সরকার এই মুহূর্তে একটা যখন গোটা একটা মানে ঘোলাটে পরিবেশ দেশ জন্য, সেখানে এই মুহূর্তে তো 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে হোস্টাইল করা তো কোনো যুক্তি দেখি না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার ভোটে কারচুপি করতে 2018 সালে সরকারি চাকরি বিধিমালা আইন সংশোধন করেছিল। এখন প্রয়োজন মনে করায় সেটার সংশোধন করা হয়েছে। কর্মচারীদের সমস্যা তৈরি হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দুপুরে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবার কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণ সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার 2 সিটি কর্পোরেশনে 20টি গরুর হাট বসবে। সড়কে কোনো হাট বসতে পারবে না। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি তো দিতে পারবো না, কেন এখন এটা দিতেছেন? মানে আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা
কিছু কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। 20টা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং 20টা হাটেই যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে। এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। 4 দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এতে প্রতিষ্ঠানটির সেবা প্রদান কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবন সহ দেশের সব কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে কয়েকদিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান ও কর্মবিরতি চলছে। আন্দোলনকারীরা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার করার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সংস্কার কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করা এবং টেকসই যে রাজস্ব সংস্কার সকল অংশীজনের সাথে বসে তারপর আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কার করা। সমস্যার পক্ষে আমরা, তবে সমস্যাটা হবে আমাদের স্টক হোল্ডার বা আমাদের এনবিআরের যারা কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা আছেন, এদেরকে সমস্যা সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনে এবং অবস্থান কর্মসূচিতে আমরা আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে এই আশা আমরা করছি। 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হলেও ঐকমত্যে আসা যায়নি বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, যেসব বিষয়ে দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো যায়নি কমিশন তা শিগগিরই জানাবে। সুশীল সমাজের আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচনের নানা প্রস্তাব ও পরামর্শ। এ সময় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে প্রথম ধাপে 33 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেয় ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, 9 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। বারবার রাজনীতিতে আমরা বারবার দেখেছি যে স্বৈরতান্ত্রিক প্রবণতা চলে আসে। সেই স্বৈরতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি। নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন, যেন চেক ব্যালেন্সটা থাকে, সে কমিশন জরুরিভাবে কাজ করতে পারে, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তারা যেন এই রাজনীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়। সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, যেটা হয়তো একটা প্রস্তাব হচ্ছে উচ্চ নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রস্তাব দিয়ে সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু পরিবর্তনের পক্ষে মত দেন সুশীল সমাজ। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে, সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? এ সময় দ্বিধা প্রকাশ করে ডক্টর গীতিয়ারা নাসরিন বলেন, গণমাধ্যম এখন যে ভূমিকায় আছে সেই ভূমিকায় থাকলে আগামী নির্বাচন সঠিকভাবে হবে না। নারীরা যখন তাদের নিজেদের কোয়ালিটি নিয়ে চলে আসে, তখন সেখানে তাদেরকে সার্ভাইভ করতে হবে। সেটাও ইম্পর্টেন্ট যে আমি এক জায়গায় তাদের দিলাম and then they need to survive, so you have to come with qualification. এছাড়াও সব ধর্মকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কোনো ধর্মকে যেন আঘাত না করা হয় সেজন্য লক্ষ্য রাখার কথা বলেন কমিশনের সদস্যরা। আমাদের রাজনৈতিক দলগুলো কেন তার হাত পা বাঁধবে? কোনো যুক্তি নেই। তারা তো আপ্রাণ চেষ্টা করবে যাতে কিছুই না, হ্যাঁ, এবং যতটুকুই হবে সেটাও ক্ষমতায় গিয়ে বারবার দেখবেন একটি প্রধান রাজনৈতিক দল বলেই যাচ্ছে গণতন্ত্র সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা শুনে রাখলাম, ক্ষমতায় গিয়ে আমরা দেখব, এবং তারা কি করেন তা উদাহরণ 53 বছর ধরে আমরা দেখেছি।
সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা বিষয়ে ঐক্যমত্য আসেনি। যেসব বিষয়ে ঐক্যমত আসেনি সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করার কথাও জানান তিনি। তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়েছে বলে জানান তিনি। প্রত্যেকটা আলাদা আলাদা করে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আমরা কথা বলেছি, তাতে করে আমাদের দলগতভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান আমরা জানতে পেরেছি। সেখানে কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু মৌলিক বিষয় যেমন ঐক্যমত হয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় একমত এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা চেষ্টা করব যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়। সংস্কার কার্যক্রমে ঐক্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছে কমিশন। শাহাদাত অভ্র, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের মূল সড়ক ও সব গেট অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বন্দর ভবনের সামনে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। বক্তারা বলেন, নিমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের রাজস্ব আয়ের মূল যোগানদার। বছরে এই টার্মিনাল থেকে 1,500 কোটি টাকা আয় হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে বলে অভিযোগ করেন তারা। এই অবস্থায় অপারেটর সাইফ পাওয়ারটেককে নিমোরিং কন্টেইনার টার্মিনাল থেকে চলে যাওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। সৌদি আরবকে তো আমরা পিসিটি দিয়েছি, যেটা 500 মিটারের। 1000 মিটারে যদি 1530 কোটি টাকা ইনকাম হয়, তাহলে 500 মিটারে ইনকাম করার কথা 765 কোটি টাকা। তারা মাত্র ইনকাম করেছে 8 কোটি টাকা। এটা আমাদের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য খুবই হতাশাজনক এবং খুবই আমাদের জন্য ক্ষতির একটা বিষয়। চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড সিসিটিএনসিটি বেসরকারীকরণের যে হীন চক্রান্ত চলতেছে, আমরা এই হীন চক্রান্তকে দিক জানাই। রাষ্ট্রীয় এই সম্পদ বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আন্দোলনে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত না করবে, তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। তবে এবারও জেলায় চাহিদার তুলনায় ঘাটতি থাকছে পশু সরবরাহের। অথচ পদ্মা মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চলে রয়েছে ঘাটতি পূরণের বিপুল সম্ভাবনা। গোখাদ্যের দাম স্থির থাকায় লাভের আশা করছেন খামারিরা। চরাঞ্চলে গবাদি পশুপালন বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ কর্মকর্তা। তালহা জুবায়েরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুরের চরাঞ্চল, যেখানে হাজারো পরিবার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে জীবিকার জন্য। নদীতে মাছ ধরা আর কৃষিকাজের পাশাপাশি তাদের অন্যতম উপার্জনের পথ এখন গবাদি পশুপালন। সহজলভ্য গোখাদ্য আর বিস্তৃত চরভূমির সুবিধায় চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই দেখা মেলে গরু ছাগলের পাল। মেঘনার বুকে জেগে ওঠা কোম্পানির চর। বিধবা শাহনাজ বেগম ঈদকে সামনে রেখে বর্গায় পালন করছেন 3টি গরু। টানাটানির সংসারে জীবিকা উপার্জনের অন্যতম উৎস গরু পালন। গরুর এই ঘাস কাটা না দেয়, গরু পানি খাবাই, এই গরু পিছনে তো সবকিছু আমার যাইতে আছে কষ্ট। আল্লাহ যদি মিলায় তাহলে টাকা দিয়ে ঈদ করবো। চরের আরো অনেক নারী শাহনাজের মতো স্বপ্ন দেখছেন একটু সচ্ছল জীবনের। পশুপালন আজ শুধু জীবন ধারণের পথ নয়, বরং প্রান্তিক অর্থনীতির এক সম্ভাবনাময় দিগন্ত। সহায়তা পেলে আগামীতে আরো বেশি গবাদি পশু পালন করে ক্রেতা চাহিদা মেটানোর আশা এই নারীদের। নতুন জামা দিমু, স্কুলে লেখাপড়া করামো, স্কুলে বেতন দিমু, দেখা যাচ্ছে ভবিষ্যৎ করিয়া দিমু ছেলে মেয়ে, এই জন্য কষ্ট করতে আছি গরু ছাগল নিয়ে। এদিকে ঈদকে ঘিরে জমে উঠেছে খামারগুলো। ছোট বড় খামারে চলছে গরুর নিয়মিত পরিচর্যা।
কাঁচা ঘাসের পাশাপাশি গোখাদ্যের দাম স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন খামারিরা। মাসে 15-16,000 টাকা বেতন পাইতে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাছে আমরা, আমার কোম্পানি প্রতিষ্ঠানে ভালো দেখতে আছে। খোল, ভুসি, ভুট্টা এগুলাই আর নিয়মিত গোসল করাই, এতে গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো। দিন আইনা দিন খায়, তার এদিকে দিন মজুরি দিল, দেখেছে কোম্পানিরও লাভ, আমগো লাভ। চাহিদা থাকার কারণে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ডাবল করার একটা আশা করতেছি আর কি। ভারতে গরু যদি প্রবেশ না করে তাহলে আমি কেন বাংলাদেশে কোনো খামারই লস থাকবো না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলায় কুরবানির চাহিদা রয়েছে ৭৬,০০০-এর বেশি পশুর, আর প্রস্তুত আছে প্রায় ৬৩,০০০। এই ঈদে প্রায় ৬০০ কোটি টাকার গবাদি পশু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গবাদি পশুর ঘাটতি কমিয়ে আনতে আগামীতে চরাঞ্চলে আরও নজর দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় খুবই স্ট্রিক্ট, কোনো ইন্ডিয়ান বা বার্মার কোনো গরু ঢুকতে পারবে না। চাঁদপুর অঞ্চলে একটু গরুর সংখ্যা কম আছে কোরবানির জন্য, এটা বিরাট আপনার এটাকে মিনিমাইজ করার জন্য, ঘাটতিটা পূরণের জন্য আমরা চরাঞ্চলের গরু ছাগলকে আমরা অ্যাড করে আমরা এটা ঘাটতি পূরণ করতে পারবো সামনে। সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে চাঁদপুরের শতাধিক চর হয়ে উঠতে পারে গবাদি পশুপালনের তীর্থভূমি। পশুপালন চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলের পাশাপাশি জাতীয় পর্যায়ে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। রোববার সকালে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কবির জন্মজয়ন্তী উপলক্ষে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। ভোর ৬:৩০টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এক শোভাযাত্রা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে রওনা দিয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। এবার ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া মারাত্মক হারে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছে চিকুনগুনিয়ায়। ২০১৭ সালের মতো এবারও চিকুনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেকের সংখ্যার কথা জানিয়েছে সংস্থাটি। তবে চিকুনগুনিয়া সাধারণত মৃত্যু না হলেও এবার বিশ্বব্যাপী ৪৬ জনের মৃত্যু ভাবাচ্ছে সবাইকে। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। মাঝে মাঝে বৃষ্টি জানান দিচ্ছে ধেয়ে আসছে ডেঙ্গুর মৌসুম। ২০২৪ সালে ডেঙ্গুতে লক্ষাধিক আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যুর সঙ্গেই মাথা চাড়া দিয়েছিল চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। রোগ তিনটি ভিন্ন হলেও ছড়ানোর একমাত্র মাধ্যম এডিস মশা। গত বছর মৌসুমের শেষে জিকায় আক্রান্ত ১১টি রোগী শনাক্ত হলেও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩৮ জন। গত বছর মৌসুমের শেষ দিকে ৩৯৪ জন সন্দেহভাজন রোগীর মধ্য থেকে ১৩৮ জনকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়। মাত্র ২ মাসে এত আক্রান্তের পরপরই পূর্বাভাস দেয়া হয়েছিল ২০২৫ সাল হবে চিকুনগুনিয়ায় বড় প্রাদুর্ভাবের বছর। তারই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন চিকুনগুনিয়া সন্দেহে ২০টির বেশি নমুনা আসছে। এপ্রিলে 3টা কেস পেয়েছি আর এই মেতে এখন পর্যন্ত 4টা কেস পেলাম। পেশেন্টরা যখন আমাদের কাছে স্যাম্পল দিতে আসছেন জয়েন্ট পেইন, এই পেইনগুলো নিয়েই বেশি আসছে।
2017 সালে বাংলাদেশে চিকনগুনিয়ার প্রাদুর্ভাবে 17 জেলায় 13,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। গবেষণার ফলাফলে জানা যায় আক্রান্তের প্রায় অর্ধেকের 28 দিন পর্যন্ত জয়েন্ট পেইনের দীর্ঘস্থায়ী উপসর্গ ছিল, আর আক্রান্তরা গড়ে 10 দিনের বেশি কর্মহীন ছিলেন। চিকনগুনিয়ায় মৃত্যুর খবর তেমন একটা পাওয়া না গেলেও ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলেছেন, ধরন পরিবর্তনের কারণে বিশ্বে এবার চিকনগুনিয়ায় 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন আরও অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে চিকানগুনিয়ার মধ্যে অনেক রকমের জেনোটাইপ আছে। এতদিনকার ধারণা যে চিকানগুনিয়া এমন একটা ভাইরাস যেটা কোনো প্রাণ সংহারী কোনো আপনার ক্ষমতা নেই, কিন্তু এইবারের আপনার ইতিমধ্যে বিভিন্ন যে আউটব্রেক হয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট হচ্ছে যে প্রায় 46 জন মারা গিয়েছেন। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত 60 জন রোগী শনাক্ত হয়েছে চিকনগুনিয়ায়। মাত্র কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট থাকায় বেশিরভাগ নমুনা রেফার করা হচ্ছে আইইডিসিআরে। শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেকেই, তবে নমুনার চাপ বলছে চলতি বছরে চিকনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেক হতে পারে। এবং এই বছর কিন্তু 2017 সালের মতো এপ্রিল থেকেই চিকনগুনিয়া কেস আমরা পাওয়া শুরু করেছি। যেহেতু আমরা যে মিউটেশনটা পেয়েছি এটা এডিস ইজিপ্টেতে ভাইরাসের বংশবিস্তারে সহায়তা করে, সেজন্য আমরা আসলে আশঙ্কা করেছি যে আসলে এই মিউটেশনটা যে ভাইরাস লিনিয়েজটা সার্কুলেটিং আছে, এই মিউটেশন সহ ওরা আসলে নিয়ার ফিউচারে একটা বড় আউটব্রেক করতে পারে শহরগুলোতে। ডেঙ্গু মৌসুম শুরু না হলেও মে মাস পর্যন্ত চলতি বছরে প্রাণ গেছে 23 জনের। তাই সবার আগে এডিস নিধনে কার্যকরী পদক্ষেপ ও পরিস্থিতি খারাপ হবার আগেই অন্তত সব সরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট সহজলভ্য করার আহ্বান আইইডিসিআরের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। দুর্ভিক্ষের শঙ্কা আর গণহারে সাধারণ ফিলিস্তিনের মৃত্যুর মধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শনিবারও আগ্রাসনে নিহত হয়েছেন 150 ফিলিস্তিনি। খাবারের প্রয়োজন আর সংকট এত চরমে পৌঁছেছে যে ত্রাণের বহরে লুটের ঘটনাও ঘটছে। ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা করছে আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের নামে গাজায় জাতিগত নিধন আর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, যা যুদ্ধাপরাধের শামিল। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট, নতুন নামে নতুন উদ্যমে গাজায় আগ্রাসন। অভিযান চালানোর জন্য প্রতিদিন প্রস্তুতি নিচ্ছে আইডিএফ সদস্য আর সাজোয়া যান। হামাস নির্মূলের নামে দিনে রাতে যখন তখন উত্তর থেকে দক্ষিণ গাজা শরণার্থী শিবির, এমনকি অবরুদ্ধ পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবারও উত্তর গাজার জাবালিয়ার আল বালাদ এলাকায় একটি ভবনে বিমান হামলা চালিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেয় আইডিএফ। ধারণা করা হচ্ছে সেই হামলায় 150 মানুষের প্রাণ গেছে। এর মধ্যেই উপত্যকায় স্বল্প পরিমাণে প্রবেশ করছে ত্রাণ সহায়তা। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, গমসহ অন্যান্য ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছে গাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। কিন্তু 11 সপ্তাহের ব্লকেডের সংকট এত কম ত্রাণে পূরণ করা সম্ভব হবে না বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সীমান্তে দাঁড়িয়ে অনেক ট্রাক এপারে খাবারের অপেক্ষায় মানুষ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার মানুষের পরিস্থিতি এত করুণ যে ট্রাক প্রবেশ করলে ত্রাণ চুরি হওয়ার শঙ্কাও আছে। ইসরায়েলি গণমাধ্যমের অভিযোগ, উপত্যকার দেইর আল বালাহ আর নুসেইরাত শরণার্থী শিবিরের মতো এলাকায় ত্রাণের পণ্য লুট করে সেগুলো গাজার সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট বলছে, বিশ্ব খাদ্য কর্মসূচির 15টি ত্রাণ বোঝাই ট্রাক চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসকরা বলছেন, খাবারের অভাব আর দুর্ভিক্ষে সুস্থ বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধের পর থেকে গাজায় ক্ষুধায় 150 মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ বলছে, এখন গাজায় আগ্রাসনের সবচেয়ে নিষ্ঠুর ধাপ চলছে, কারণ পুরো উপত্যকায় দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ প্রবেশ করছে। বিশ্লেষকরা বলছেন, শুধু খাবার নয়, আশ্রয় কেন্দ্র, চিকিৎসা সেবা, পুষ্টিহীন শিশুদের বিশেষ যত্ন, এসবই প্রয়োজন এখন গাজার। আন্তর্জাতিক সব নিয়মনীতি ভঙ্গ করে উপত্যকায় ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে বলেও দাবি করা হয়। Dozens, if maybe 100 trucks make their way in over the last couple of days. It's just the very tip of what is required, right? We need 400, 500, 600 trucks moving a day. And not only do they need to be getting into Gaza, you need to be able to distribute them inside.
So we saw over the last 24 hours at least one case where a World Food Program truck or convoy was looted. ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে যে ত্রাণ সহায়তা প্রবেশ করছে উপত্যকায় তা দিয়ে 1%-এরও কম মানুষের প্রয়োজন মেটানো সম্ভব। এই গণহত্যাকে নতুন নাম দিয়ে এবার গাজার বাকি বেসামরিক অবকাঠামো শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কথা দিয়েও 2 বছরেও নারী ফুটবলের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করতে পারেনি ফেডারেশন। অন্যদিকে টানা 2 বার সাফের শিরোপা অর্জনের ঘোষিত কোটি টাকা প্রাইজ মানিও বুঝিয়ে দিতে পারেনি নারী ফুটবলারদের। আরও জানাচ্ছেন শরীফ রওশন। ঢাকঢোল পিটিয়ে বেশ জমজমাট আয়োজনে নারীদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি শুরুর ঘোষণা দেয় বাফুফে। ব্যাস এ পর্যন্তই হয়তো দায়িত্ব শেষ মনে করেছেন আয়োজকরা। তা না হলে দীর্ঘ 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেন ঘোষণা আর আয়োজনের মধ্যেই আটকে আছে বিশাল অঙ্কের ফ্র্যাঞ্চাইজি লিগটি? দেশের ফুটবলে যে নারীদের হাত ধরে লেগেছে পালা পরিবর্তনের হাওয়া, সেই নারীদের ঘরোয়া লিগের নড়বড়ে কাঠামো মজবুত করতে নেওয়া উদ্যোগেও এত উদাসীনতা কর্তাদের বারবার আশা দেখিয়েও হতাশ করেছে ফুটবলারদের। লিগটা শুরু হবে 15ই মে থেকে, 15ই মে থেকে 4 জুন পর্যন্ত। এই সময়ের ভিতরে লিগটা হবে, সবাই সবার সাথে খেলবে, অর্থাৎ ডাবল লিগ হবে। তবে চলতি বছর কি ফুরবে সেই অপেক্ষা? AFC আন্ডার-17 খেলাগুলো একদম অক্টোবর পর্যন্ত। সো আবার নভেম্বরে আমাদের বাংলাদেশ ভারতের খেলা আছে হোমে। সো ক্যালেন্ডারে একটু চ্যালেঞ্জ আছে আমাদের। নভেম্বর কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, বাট আমি এই বছরে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই তো গেল ফ্র্যাঞ্চাইজি লিগের হালচাল। তবে পরপর 2 বার সাফ জয়ীদের কোটি টাকা প্রাইজ মানি প্রাপ্তির কি হলো? এখানেও ফ্র্যাঞ্চাইজি লিগের মতো একই অবস্থা। অর্থ পুরস্কার দেওয়ার সুখবর দিয়েই খালাস দায়িত্বপ্রাপ্তরা। মানে এটা দিয়ে অনেক কথা হচ্ছে ঠিকই, বাট এটা আসলে কোনো চ্যালেঞ্জ না, এটা জাস্ট প্রক্রিয়ার ব্যাপার। এবং আপনি জানেন যে দেখেন আমাদের তো এখন নারী ফুটবল কিন্তু আমাদের একদম টপ প্রায়োরিটি আছে। আমরা কিন্তু খালি একটা জিনিস নিয়ে কাজ করছি না, আমরা কিন্তু সার্বিকভাবে কাজ করছি এবং তাদের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে আমরা সবকিছু করছি। সো ওই সিস্টেমের ভিতরে এটা আছে এবং এটা সহমত হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে অন্য প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে নারী ফুটবলারদের প্রতি আরও বেশি মনোযোগী হবার পরামর্শ ফুটবল সংশ্লিষ্টদের। শরীফ রওশন, এখন ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চানখারপুলে 6 হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে বিএনপি নেতা ইশরাকের রিট। আজও বিক্ষোভে অচল নগর ভবন। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির। সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামায়াত। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। নতুন ষড়যন্ত্রের অভিযোগ হাসনাতের। কর্মবিরতিতে অচল এনবিআর। গাজায় হত্যায় মেতেছে ইসরায়েল। খাবারের অভাবে অর্ধশতাধিক শিশুর মৃত্যু। অপর্যাপ্ত ত্রাণে ঘটছে লুটের ঘটনা। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।